আসসালামু আলাইকুম, আমি সাবিহা আক্তার এসএ লিটারেসি থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এই সাবজেক্টের সেকেন্ড চ্যাপ্টার। তো আজকে আমরা যে অঙ্কটা করতেছি এটা হচ্ছে 2017 তে ঢাকা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড বিবি অনার্সদের থার্ড ইয়ারে 2017 সালে এই অঙ্কটা এসেছিল। ওকে, ফার্স্টে আমি কোশ্চেনটা একটু পড়ে নিচ্ছি। Joy Limited comparative balance sheet as of December 31, 2016 and 2017 carried the following debit and credit balances. So এখানে আমাদের অ্যাসেট পাশে দেওয়া আছে 2016 এবং 17 সালের মধ্যে অঙ্কটা হচ্ছে। ক্যাশ ইন হ্যান্ড আমাদের 2016 তে 6000 এবং 17 তে 8000 টাকা। অ্যাকাউন্টস রিসিভেবল আগে ছিল 20000, এখন হচ্ছে 16000 টাকা। দেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি আগে ছিল আমাদের 40000 এবং এখন আছে 44000 টাকা। ইকুইপমেন্ট আগে ছিল 30000 এবং এখন আছে 38000 টাকা। ওকে, এবং এখানে আমাদের লায়াবিলিটিস এর পাশে কমন স্টক আছে 50000, আগে ছিল 50000 এখন 54000। প্রিমিয়াম অফ কমন স্টক আগে কোনো কিছু ছিল না, এখন 2000 টাকা আছে। রিটেইনড আর্নিংস আগে ছিল 24, এখন আছে 28000। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট এটা আগে ছিল 8000, এখন আছে হচ্ছে 10000 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল আগে ছিল 12000, এখন আছে 8000 টাকা। ট্যাক্স পেয়েবল আগে ছিল 2000, এখন আছে 4000 টাকা। ওকে, এবং এখানে আমাদের কি কি কমেছে বেড়েছে, কত টাকা কমেছে বেড়েছে আমি কিন্তু পাশে একটা বক্সে দেখিয়ে দিচ্ছি, রাইট? আশা করি সবাই খুব ভালো মতো জিনিসটা বুঝতে পারছেন। সো এবার চলে যাব আদার ইনফরমেশন বা অ্যাডিশনাল যে ইনফরমেশন গুলো আছে সেগুলোতে। সো এখানে আমাদের এক নম্বরে বলছে কোম্পানি ইনডেট নিট প্রফিট অফ টাকা 16000 ডিউরিং দ্য ইয়ার 2017। আমাদের 2017 সালের জন্য নিট ইনকাম ছিল 16000 টাকা। ওকে, তারপর ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ফর দ্য ইয়ার ওয়াজ টাকা 4000। আমাদের ডেপ্রিসিয়েশনের যে ব্যয় ছিল সেটা আছে হচ্ছে 4000 টাকা। যেহেতু আমাদের ডেপ্রিসিয়েশন বলে দিছে 4000, তাহলে এখানে কিন্তু আর আমাদের কোনো কিছু ক্যালকুলেশন করার প্রয়োজন হবে না ডেপ্রিসিয়েশনের জন্য। ওকে, সো ইকুইপমেন্ট কস্টিং টাকা 10000 ওয়াজ পারচেজড। আমাদের ইকুইপমেন্টের ব্যয় ছিল 10000 টাকা, মানে ক্রয় মূল্যের সাথে। তার মানে আমাদের দেখেন ইকুইপমেন্টের বক্সটাতে একটু তাকাই। আমাদের ইকুইপমেন্ট ছিল আগে ছিল 30000, এখন হচ্ছে 38000, তার মানে 8000 টাকা বেড়েছে, রাইট? এবং এই 8000 টাকা দিয়ে যে ইকুইপমেন্টটা আমি কিনেছি সেইটার পিছনে আরো 2000 টাকা আমি কি করেছি, কস্টিং করেছি। আমি কিভাবে বললাম, কারণ দেখেন ওরা বলছে পারচেজড ভ্যালু কত 10000, তার মানে কি ইকুইপমেন্ট বাড়লো 8000 এবং এটার পিছনে আমি এক্সট্রা আরো খরচ করেছি, মানে ওই যে সংস্থাপন ব্যয় অথবা হয়তো বা কোনো পার্টস লাগাইতে হয়েছে, ঠিক আছে, এরকম করে আমি আরো এক্সট্রা খরচ করেছি 2000, তাহলে টোটাল কত হলো 10000 টাকা। আচ্ছা, তারপরে 4 নম্বরে বলছে ফুললি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট কস্টিং টাকা 2000। তার মানে দেখেন এখানে আবার কি বললো, আমরা যে 2000 টাকা এক্সট্রা খরচ করেছিলাম সেই 2000 টাকা আমাদের কি হয়ে গেছে, ডেপ্রিসিয়েশনে চলে গেছে, ফুললি ডেপ্রিসিয়েশন হয়ে গেছে। ওকে, অবচয় হয়ে গেছে। ওয়াজ ডিসকার্ডেড এন্ড ইটস কস্ট এন্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ওয়ার রিমুভড ফ্রম দ্য অ্যাকাউন্ট। এবং আমাদের এটা যে অবচয় এবং পুঞ্জীভূত অবচয় ছিল সেগুলো আমরা অ্যাকাউন্টস থেকে কি করে দিছি, রিমুভ করে দিছি। ওকে ফাইন, তো এখানে যেহেতু রিমুভ করে দিছি তার মানে এখানে আমাদের না আছে বুক ভ্যালু, না আছে সোল্ডের কথা কিছু বলা, তার মানে কিন্তু আমরা এখানে কোনো কিছু মানে ইকুইপমেন্টটা আমরা কিন্তু সেল করি নাই এবং লস বা প্রফিটও এখানে আসতেছে না, কারণ আমাদের সেল করার কথা কিছু বলা নাই, বুক ভ্যালু দেওয়া নাই, এই কারণে লস প্রফিটের কাহিনীও নাই এবং ইকুইপমেন্ট সেল এই কাহিনীও এখানে নেই। তারপর চলে যাচ্ছি 5-এ। 200 shares of common stock were issued at টাকা 6000। তার মানে আমরা 200 শেয়ার আমরা কমন স্টক 200 কমন স্টক আমরা বিক্রি করেছিলাম 6000 টাকা। ওকে, যেহেতু এখানে আমাদের ইস্যু অফ কমন স্টকের একটা অ্যামাউন্ট বলে দিছে 6000 টাকা, তাহলে আমাদের বক্সে কত টাকা বাড়লো বা কমলো সেটা কিন্তু আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। তারপরে 6 নম্বরে বলছে ডিভিডেন্ড টোটালিং টাকা 12000 were paid during the year। আমাদের ডিভিডেন্ড পেড করা হয়েছে টোটাল 12000 টাকা, যেটা মানে চলতি বছরে। ওকে,
সো এখানে আমাদের প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ আন্ডার ইনডিরেক্ট মেথড। আমাদের ইনডিরেক্ট মেথডে আমাদের একটা কি করতে বলা হলো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে বলা হয়েছে। সো এখানে কিন্তু আমাদের আদার কোনো ক্যালকুলেশন বা কোনো কিছু বোঝানোর মতো এরকম কোনো কিছু নেই। অলরেডি আমি এগুলো আলোচনা করে গেছি, এ কারণে আমি বিস্তারিত যাচ্ছি না, আমি ডাইরেক্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করতে শুরু করে দিচ্ছি। ওকে, সো পাশে আমরা সবাই প্রশ্নটা দেখতে পাচ্ছি এবং আমি এখানে অলরেডি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডিরেক্ট মেথডের একটা বক্স, এবং প্রথমে আমাদের যেটা লিখতে হয় মানে যে কাজটা করতে হয় সেটা কি, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস সেটাও লিখে নিয়েছি এবং নিট ইনকাম এটাও লিখে নিয়েছি। তো এই অঙ্কে আমাদের নিট ইনকাম কত বলা ছিল, দেখেন প্রশ্নটা সবাই একটু ভালো করে খেয়াল করবেন, পাশে দেখতে পাচ্ছি যে আমাদের নিট ইনকামের পরিমাণ দেওয়া ছিল এখানে একদম অ্যাডিশনাল ইনফরমেশনের 1 নাম্বারটাতে আমাদের নিট ইনকাম কত দেওয়া আছে, 16,000 টাকা। তো আমি ডাইরেক্ট 16,000 টাকা বসিয়ে দিলাম। এরপর এই ক্যালকুলেশনের মধ্যে আমাদের যোগ এবং বিয়োগগুলো আমরা আলাদা আলাদা ভাবে করে নেই। সো এখানে আমি ফার্স্টে যোগটা লিখে নিলাম এবং যোগের মধ্যে আমাদের প্রথমে কি আসে, ডেপ্রিসিয়েশন নিয়ে নিলাম। ডেপ্রিসিয়েশন আমাদের অ্যাডিশনাল ইনফরমেশনে 4,000 টাকা ছিল, 4,000 টাকা বসিয়ে দিলাম। দেন আমাদের কি আনতে হয়, স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় করে আমরা লসে বিক্রি করেছি না প্রফিটে, মানে এই জিনিসটা আমাদের ক্যালকুলেশন করে আনতে হয়। লস হলে যোগে নেই, প্রফিট হলে বিয়োগে নেই। বাট এখানে আমাদের কোনো স্থায়ী সম্পদ আমরা বিক্রি করেছি সেইটাই বলা ছিল না, সো লস বা প্রফিটের কোনো কাহিনীও এখানে নেই। এরপরে আমাদের যদি কোনো চলতি সম্পদ কমে যায় সেটা আমরা যোগের মধ্যে নিব এবং এখানে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল এটা কমে গেছিল, তো আমি লিখে নিচ্ছি ডিক্রিজ অ্যাকাউন্টস রিসিভেবল, এবং ডিক্রিজ অ্যাকাউন্টস রিসিভেবল এটা আমাদের কমেছিল 4,000 টাকা, তো আমি 4,000 টাকা বসিয়ে দিলাম। এরপর আমাদের যদি কোনো দায় কি হয় বেড়ে যায় সেটা আমরা যোগের মধ্যে নিই। সো আমাদের এখানে একটা ইনক্রিজ ট্যাক্সেস পেয়েবল ছিল। ওকে, সো ট্যাক্সেস পেয়েবল এটা আমি লিখে নিলাম এবং এইটা আমাদের 2,000 টাকা ইনক্রিজ হয়েছিল, সো বসিয়ে দিলাম। যোগের মধ্যে 3টা জিনিস ছিল, বসিয়ে দিছি। এরপরে চলে যাচ্ছি মাইনাসের কাজে। ওকে, তো লিখে নিলাম মাইনাস লেস, এবং এই লেস মানে মাইনাস এটার ভিতরে আমাদের কি কি নিতে হয়, প্রফিট। স্থায়ী সম্পদ বিক্রি করে প্রফিটে বিক্রি করছি সেটা আনতে হয়, বাট এটা তো আমাদের ছিল না, তো নাই। এরপরে চলে যাব কোন কোন কারেন্ট অ্যাসেট গুলো বেড়েছে, এবং এই অঙ্কের মধ্যে আমাদের একটা কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হয়েছিল, ইনক্রিজ মার্চেন্ডাইজ ইনভেন্টরি, আমি শর্ট করে লিখে নিয়েছি ইনক্রিজ মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এবং এটা আমাদের 4,000 টাকা কি হয়েছিল, বেড়েছিল। ঠিক আছে, সো যেহেতু বেড়ে গেছে আমি মাইনাস দিয়ে দিলাম। দেন আমাদের দেখতে হবে আর কি ছিল, আমাদের কোনো চলতি সম্পদ বেড়েছে এরকম আর কিছু নাই, চলতি দায় ছিল একটা, কমে গেছে। ওকে, সো ডিক্রিজ অ্যাকাউন্টস পেয়েবল, চলতি দায় কমে গেছে এবং কমে গেলে বিয়োগ করতে হয়, এটাও ছিল 4,000 টাকা। সো যেহেতু মাইনাস, তো মাইনাস সাইন দিয়ে দিলাম এবং এটাকে ক্যালকুলেশন করলে আমরা এখানে প্লাসের 2,000 টাকা পাচ্ছি। তো বসিয়ে দিচ্ছি 2,000 টাকা কি প্লাসের, এবং এটাকে কি করব 16,000 এর সাথে যোগ করে দিব, রাইট। সো আমরা এখানে পাচ্ছি কত, 18,000 টাকা, বসিয়ে দিলাম 18,000 টাকা। এবং এই যে 18,000 টাকা বসালাম এটার একটা নাম আমরা দিই, তাই না, এটার নাম আমরা প্রোভাইড বাই, সো নিট ক্যাশ প্রোভাইড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, এই কথাটা আমরা এখানে লিখে দিলাম। ওকে, সো এরপর আমাদের কি 2 নাম্বার 1 নাম্বার কাজ চলে গেল, এরপর আমরা 2 নাম্বারে চলে যাব। তো 2 আমাদের কি কাজ করতে হয়, ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এই কাজটা, এই ধাপটা আছে এখন। এটার মধ্যে আমাদের কোনো স্থায়ী সম্পদ যদি ক্রয় করি সেটা বিয়োগ করব এবং বিক্রয় করলে সেটা যোগ করে দিব। ওকে, তো এখানে আমাদের স্থায়ী সম্পদ একটা ছিল, দেখেন ইকুইপমেন্ট পারচেজ করেছি, এই কথাটা বলা ছিল জাস্ট। হ্যাঁ, তো পারচেজ অফ ইকুইপমেন্ট আমি নামটা লিখে নিলাম, পারচেজ অফ ইকুইপমেন্ট কত ছিল, 10,000 টাকা, রাইট। আমাদের বক্সে বেড়েছিল 8,000 এবং এটার পিছনে আরো অ্যাডিশনাল খরচ 2,000 টাকা করেছিলাম, তাহলে টোটাল কত, 10,000। যেহেতু পারচেজ ক্যাশ টাকা চলে গেছে, সো মাইনাস করে দিলাম। এবং এই অঙ্কটার মধ্যে আর কোনো স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় ছিল না, তাহলে এই 10,000 কে আমরা এখানে ক্লোজ করে এখানে বসিয়ে দিচ্ছি 10,000, এবং যেহেতু এটা মাইনাস আছে তাহলে এইটাও মাইনাস হবে, মাইনাস দিয়ে দিলাম এবং এইটার নাম দিয়ে দিব। ঠিক আছে, নামটা কি, তো এখানে আমাদের এই মাইনাসের 10,000 টাকার নাম আমরা দিয়ে দিলাম নিট ক্যাশ, সরি ক্যাশ না, এটা হবে ক্যাশ। ঠিক আছে, আচ্ছা আমি ঠিক করে দিতেছি ক্যাশ। ওকে, সো এটার নাম কি ছিল আমাদের,
10,000 মাইনাসের যেহেতু বেরোইছে, নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মাইনাসের 10,000 টাকা। এরপরে 3 নাম্বার, এটার নাম আমি লিখে নিছি অলরেডি। এটা কি করতে হয়, ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এই ধাপ, রাইট? তো এখানে প্রথমে আমাদের নিতে হয় ডিভিডেন্ড পেইড। আমি ফার্স্টেই লিখে নিলাম ডিভিডেন্ড পেইড। আমাদের এই অঙ্কটার মধ্যে ডিভিডেন্ড পেইড ওরা বলে দিছিল 12,000 টাকা, সো 12,000 টাকা যেহেতু পেইড সো মাইনাস, ওকে। এরপরে ছিল ইস্যু অফ কমন স্টক, সো ইস্যু অফ কমন স্টক, ওকে। ইস্যু অফ কমন স্টকের পরিমাণ ছিল 6,000 টাকা। এটা অ্যাডিশনাল ইনফরমেশন ওরা বলে দিছে, যেহেতু ইস্যু বিক্রি করেছি আমাদের ক্যাশ টাকা বেড়ে গেছে, তো আমরা কি করব, প্লাস মানে কোনো মাইনাস সাইন দিব না। এবং এই অঙ্কটার মধ্যে আর কোনো কিছু ছিল না, বন্ডস পেয়েবল বা অন্যান্য যে জিনিসগুলো আমাদের এইখানে আনতে হয় ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে, সেগুলো কোনো কিছু এখানে ছিল না। তো আমরা এটাকে ক্যালকুলেশন করে দিলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে মাইনাসের 6,000 টাকা। এখানে আমি বসিয়ে দিলাম মাইনাসের 6,000 টাকা। এবং এটার নাম আমরা কি পাই, এটার নাম আমরা লিখি হচ্ছে, এটা যেহেতু মাইনাসে ছিল সেম ভাবে আবারও নিট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস লিখে নিলাম। এবার আমরা কি করব, এই সবগুলোকে এইটাকে এইটাকে এবং এইটাকে তিনটা অ্যামাউন্টকে একসাথে ক্যালকুলেশন করব। প্লাস 18,000 মাইনাস 10,000 মাইনাস 6,000, টোটালটা ক্যালকুলেশন করার পর এখানে আমরা পাচ্ছি হচ্ছে 2,000 টাকা, বসিয়ে দিলাম 2,000 টাকা এবং এটা প্লাসের পাইছি, সো এটার নাম আমরা দিব হচ্ছে নিট ক্যাশ ইনক্রিজ, ওকে, নিট ক্যাশ ইনক্রিজ, ওকে। নিট ক্যাশ ইনক্রিজ আমরা কত পেলাম, 2,000 টাকা। এবং এটার সাথে এখন আমরা যোগ করে দিব বিগিনিং ক্যাশ। বিগিনিং ক্যাশ কোনটা জানো, বিগিনিং ক্যাশ হচ্ছে আমাদের এখানে কোন কোন ইয়ার ছিল, আমাদের এই অঙ্কটার মধ্যে ইয়ার ছিল 2016-17, এবং আমরা এখানে বিগিনিং ক্যাশের মধ্যে আমরা হচ্ছে আমাদের 2016 সালের যে ক্যাশের পরিমাণটা দেওয়া 6,000 সেটা আমরা লিখব, ওকে। এবং এই দুইটা যখন যোগ করে দিচ্ছি আমরা কিন্তু কত পাচ্ছি এখানে, 8,000 টাকা, রাইট? এবং এই 8,000 টাকা বরাবর আমরা এখানে লিখে দিতে পারি এটার নাম ইন্ডিং ক্যাশ ব্যালেন্স, তো লিখে দিচ্ছি ইন্ডিং ক্যাশ। ইন্ডিং ক্যাশ কত, 8,000 টাকা, এবং এটাকে ক্লোজ করে দিব, ওকে। সো এই হয়ে গেল আমাদের আজকের অঙ্ক। সো এই অঙ্কটার মধ্যে কিন্তু বেশি কোনো কাজ ছিল না, জাস্ট নরমালি আমাদের চলতি সম্পদের কোনটা কোনটা কমে গেছে, কোনটা বেড়েছে, ডায়ের কোনটা কমেছে কোনটা বেড়েছে, এবং পারচেজ সেল, মানে একদমই নরমাল একটা ক্যালকুলেশন ছিল। জাস্ট কমন স্টকের বিষয়টা একটু ঘাপলা ছিল, মানে ওরা বক্সের মধ্যে বেড়েছে একরকম, আর এখানে আবার টাকা দিয়ে দিছে যার কারণে আমাদের বেড়েছে 6,000 টাকা, ঠিক আছে। মানে এই অ্যামাউন্টটা নিয়ে ঝামেলা হতে পারে আপনাদের, যে এখানে 6,000 ওখানে আরো 4,000, তাহলে কিভাবে বসাবো। তো সেটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন যেহেতু আমাদের বলে দিছে, তো এটার ওই বক্সে কি আছে সেটা দেখার প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট অ্যাডিশনাল ইনফরমেশনের যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে আমরা বসিয়ে দিব। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি, যে আজকে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই সাবজেক্টটার, যে সাবজেক্টটা আমাদের চলতেছিল, এই সাবজেক্টের সেকেন্ড চ্যাপ্টারের ম্যাথগুলো আমি করাচ্ছিলাম, এবং সেকেন্ড চ্যাপ্টারটা আমাদের এই অঙ্কের মাধ্যমে প্রায় কয়টা পার্ট হয়ে গেছে, 30টা পার্ট হয়ে গেছে, ঠিক আছে। 30টা পার্ট করা হয়ে গেছে, এবং এই 30টা পার্টের মধ্যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই সাবজেক্টের সেকেন্ড চ্যাপ্টারটা শেষ হলো, ঠিক আছে। আশা করি 30টা পার্ট যারা ভালো মতো দেখে নেবেন তাদের এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম হবে না। তারপরে যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু জানার থাকে বা জানানোর থাকে, তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব, ওকে। সো আজকে এতটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।